যেমন চট্টগ্রামে মনিরুল আলম তার সঙ্গে যোগাযোগ করলো, শেষ পর্যন্ত কাজ হয়নি, এরকম দেখলাম। কিন্তু এর বিপরীতে তাদের যে নির্বাচনী জোট সঙ্গী ছিল জামাত ইসলাম, আমরা তাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে তারা বিভিন্ন স্থানীয় নির্বাচন এবং বিভিন্ন নির্বাচনে দলীয় নেতৃত্বে তরুণদেরকে একটা প্রাধান্য দেওয়ার প্রবণতা। তবে এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো ঢাকা সিটি নির্বাচনে তারা সাদিক ক্যান্ডিডেট ডাকসুর ভিপি, তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারটা মোটামুটি তারা স্থির করছে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তো এদিকে এনসিপি থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নামও আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে জামাত আলাদাভাবে নির্বাচন করবে, মানে তারা তরুণ বলতে নিজেদের তরুণদের উপরে নির্ভর করছে, অন্য দলের তরুণদের উপর নয়। এটা আসলে আমাদের রাজনীতিতে আপনি এটার কি প্রভাব অথবা কি প্রবণতা লক্ষ্য? মানে এই সিদ্ধান্ত পরিকল্পনা বা সামনের এই নির্বাচনটার অনেকগুলো দিক আছে এটার মধ্য দিয়ে, এবং জামাত এটা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিল বিএনপির দিকেও এনসিপির দিকেও। সবচেয়ে বোধহয় সংকটের মধ্যে পড়ে যাবে এনসিপি, কারণ এনসিপির আসল শক্তি কি প্রকাশিত হয়নি। সবাই বলছে যে জামাতের উপর ভর করে আসলে তারা জিতেছে জাতীয় নির্বাচনে। এবারের নির্বাচন যদি আলাদাভাবে তারা নির্বাচনটা করে, বিশেষ করে এই যে 12টা সিটির মেয়র নির্বাচন, তখন বোঝা যাবে যে তরুণরা আসলে তাদের দিকে আছে নাকি জামাতের দিকে আছে। জামাত মনে করে যে টোটাল জুলাই আন্দোলনে নানা ব্যানারে আসলে তাদের লোকজনই আন্দোলন করেছে। এখন যারা এনসিপির ব্যানারে যে তরুণরা আছে, এই তরুণদেরও কাউকে কাউকে তাদের নিজেদের লোক মনে করে। এই যে আমরা বহুল আলোচিত যে গুপ্ত কথাটা আসলে আসছে এই কারণে, এটা সাদিক কায়েমরা যখন নাকি ছাত্রলীগের খোলস ছেড়ে যখন বললো যে আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমরা আসলে শিবির, তখন ইয়ে হলো যে সবাই কি খোলস ছেড়ে বের হয়ে আসলো নাকি এখনো খোলসের মধ্যেই থাকলো, অন্যান্য ব্যানার ব্যবহার করে তারা একটি। এবারের যদি এনসিপি নির্বাচন করে তাহলে বোঝা যাবে যে তরুণদেরকে নিয়ে তারা নামতে পারলো কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন ঢাকা 8 আসনে যথেষ্ট পরিমাণ সে ঘোরাঘুরি করলো, এক ধরনের দেখালো যে তরুণদের সম্পৃক্ততা আছে, বা নাহিদ ইসলাম বা সার্জিস আলম, কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে তখন তারা জামাতের উপর ভর করে নির্বাচনটা করছে। তো এটা তাদের জন্য এই নির্বাচনে যদি তারা ভালো মানে জয় বাদ দিলাম, যদি ভালো ভোটার টানতে না পারে তাহলে বোঝা গেল যে এনসিপির অগ্রযাত্রা এখানে থেমে যাবে, একটা ইঙ্গিত পাওয়া যাবে। জামাতের জন্য যে চ্যালেঞ্জটা যে সত্যি সত্যি তরুণরা আসলে আছে কিনা তাদের সাথে, এবং আগে তারা এনসিপি কে নিয়ে অন্যান্যদেরকে নিয়ে একটা মানে এক ধরনের জোট ছিল, মোটামুটি জামাতের জোট, 11 দলীয় জোট, এবং এখন তারা যেহেতু এককভাবে করবে, এককভাবে তারা বিএনপি কে মোকাবেলা করতে পারবে কিনা, এটা একটা জামাতের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ক্ষমতা আসার পর ক্ষমতাসীন দলের জনপ্রিয়তাটা কিন্তু নিচের দিকে নামতে থাকে কোথাগত। আর এই নির্বাচনটা যেহেতু সাথে সাথে হচ্ছে না, জাতীয় নির্বাচনের পরপরই হচ্ছে না, বেশ গ্যাপ রেখে ধরেন ডিসেম্বর থেকে শুরু হবে, তারপরে পরের বছর, তার মানে আরো এর মধ্যে 6-7 মাস চলে যাবে, 8 মাস চলে যাবে। তখন এখন যে জনপ্রিয়তাটা আছে বিএনপি, এইটা কি থাকলো কি থাকলো না, এটা বোঝা যাবে শহর অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে। যে তারা যদি এখানে ভালো ফল করতে পারে তাহলে বোঝা যাবে যে না, তা মানে বিএনপি আগায় যাচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে বোঝা যাবে যে না, বিএনপি আসলে তাদের জনপ্রিয়তাটা কমে যাচ্ছে। তো বিএনপির জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল। বিএনপি এটা বেশ মানে দূরবর্তী সময় এই নির্বাচনটা ঘোষণা করে নিজে নিজে একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি করলো। জামাত এই সুযোগটা নিচ্ছে। বিএনপি এখন দলের চেয়ে সরকারের দিকে তাদের মনোযোগটা বেশি। এই সুযোগে জামাত এখন তার সাংগঠনিক ভাবে দলীয় বৃত্তটা বাড়াতে পারছে,
তার যেহেতু কোনো সরকারি দায়িত্ব নেই, সে কেবল মাঠে ময়দানে তার সংগঠন নিয়ে এগোতে থাকবে। এটা একটা তাদের একটা অ্যাডভান্টেজ পজিশন। আর ক্ষমতায় থাকার কারণে যেটা হয়, তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, এসব কারণে ক্ষমতাসীনরা সাধারণত বদনাম করে। এখন এই বদনামের এটাকে হয়তো জামাত পুঁজি করে তারা তাদের একটা ভালো অবস্থা তৈরি করতে পারবে। এটা হলো আপনি যেটা বললেন যে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলদারি, তো এগুলো বেড়ে এগুলো মানে বিএনপির জনপ্রিয়তাকে কমাতে পারে। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৃণমূলের চাঁদাবাজির অথবা বিভিন্ন অভিযোগে বিএনপি অনেক তাদের নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। কিন্তু তারা ক্ষমতায় আসার পর সেই বহিষ্কারের মতো ঘটনা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এই দেখতে না পাওয়া কি প্রমাণ করে যে তাদের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে না, নাকি এটা প্রমাণ করে তারা ওই চাঁদাবাজদেরকে সাহায্য করার ব্যাপারে আগের মতো আর আন্তরিক না অথবা প্রয়োজন মনে করছে না? এটা দুই রকম ব্যাখ্যা আছে। কারণ আমরা দেখছি যে তালিকা তৈরি একটা ঘোষণা দিছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন যে পুলিশ ছদ্মবেশ দিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অনেক গ্রেপ্তার চলছে প্রতিনিয়ত। মাদকের পাশাপাশি চাঁদাবাজ, রাহাজানি যেগুলি হচ্ছে, তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। এবং এই অভিযানটা যদি তারা করতে পারে, তাহলে বোঝা যাবে যে তারা সফল হবে। তারা জনমনে একটা মানে মানে ধারণা দিতে পারবে যে চাঁদাবাজ, তারপরে মাদক কারবারি, মানে তাদের ব্যাপারে কোনো দলীয় কোনো পরিচয় হবে না, তাদেরকে একটা অপরাধ হিসেবে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এইটার উপর নির্ভর করবে যে বিএনপি তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তাটা ধরে রাখতে পারবে কিনা। যদি আপনি যেটা বলছেন যে এখন তো আগের মতো দেখা যাচ্ছে না, তো একেবারে দেখা যাচ্ছে না তা না, কোনো কোনো ক্ষেত্রে ঘটনা তারা করছে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে না। যেমন ধরেন কুমিল্লায় একটা ঘটনা ঘটছে যে চাঁদাবাজের অভিযোগে একজনকে অ্যারেস্ট করলো রাত্রের বেলায়, 12টার সময় তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তারপরে ঢাকাতেও সম্ভবত এরকম কিছু কিছু ঘটেছে। তবে ওই যে এটা যদি প্রবণতাটা যদি বাড়তে থাকে, তাদের বিরুদ্ধে যদি সত্যি সত্যি অভিযানটা না নেয়, তাহলে কিন্তু বিএনপির জন্য এটা কঠিন হয়ে যাবে। তখন ওই বিএনপি কে মানে যে কোনো স্থানীয় নির্বাচনে জেতার জন্য প্রশাসন, পুলিশ তাদেরকে ব্যবহার করতে হবে। সেটা মানে বিপজ্জনক হবে। কারণ অতীতের অভিজ্ঞতা তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই কাজগুলি করতে করতে তাদের অবস্থা একেবারে শূন্যে চলে গেছিল। আমার ধারণা যে বিএনপির মাথায় এগুলি আছে, এবং তারা ওই যে তালিকা করছে ওই লোকাল নির্বাচনের আগেই তারা তৃণমূলে এমন একটা ধারণা দেবে যে না, বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি, দখলবাজি এগুলির মধ্যে যুক্ত না। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে যখন কোনো একটা দল সরকারে যায়, স্বাভাবিকভাবে তাদের জনপ্রিয়তাটা কিছুটা নিচের দিকে থাকে, মানে কমতে থাকে দিন দিন। কারণ আমাদের মতো দেশে মানুষের তো চাহিদার শেষ নাই, এই চাহিদা মেটাতে গেলে একটু ঝামেলায় পড়তেই হয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হওয়ার আগে বিএনপি কিন্তু তড়িঘড়ি করে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। এবং প্রশাসক নিয়োগের ফলে যাদেরকে নিয়োগ করেছে প্রশাসক হিসেবে, অনেকে ধরে নিচ্ছে, অনেকে বলা বলি করছে যাদেরকে প্রশাসক বানানো হয়েছে তারাই হয়তো আলটিমেটলি এই সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে অংশ নেবে। এটা যদি হয়, ধরেন 1 বছর 6 মাস পরে যদি নির্বাচনটা হয়, তাহলে কি তারা যদি ফ্রেশ প্রার্থী হিসেবে থাকতো, তাহলে কি তাদের জনপ্রিয়তাটা বেশি হতো, নাকি 1 বছর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর তার জনপ্রিয়তাটা, ভোটের পরিমাণটা বাড়বে বলে মনে করেন? এটা কি এটাও বিএনপির জন্য বিএনপির ভালো একটা ভুল সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত। জি, আমি বুঝতে পারছি এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এই প্রশাসনিক লেভেলে আমলাতন্ত্রকে দিয়ে আরো 3 মাস বা 4 মাস বা 6 মাসও চালাতে পারতো। কিন্তু ওই যে দরকার ছিল ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে সামনে আনা। কারণ ইতিমধ্যে প্রশাসক হিসেবে যারা দায়িত্ব পালন করছে তাদের বিরুদ্ধে দুইটা জিনিস দাঁড়াচ্ছে। একটা হলো যে ওই অঞ্চলে যে বিএনপির আরো ক্যান্ডিডেট আছে, তারা ওই প্রশাসক যে মানে ব্যর্থ সেটা প্রমাণের জন্য তারা দলীয়ভাবে চেষ্টা করবে। এটা হলো আভ্যন্তরীণ সংকট। আর একটা হলো পাবলিকলি এটাকে ক্যাশ করার চেষ্টা করবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল।
এবং জনগণের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া হবে যে না, প্রশাসক হিসাবে সে খুব একটা সফল হচ্ছে না, ফ্রেশ ক্যান্ডিডেটের দিকে তারা ঝুঁকবে বেশি। তো আমার এখনো মানে যেটা ধারণা, যে প্রশাসক নিয়োগ দলের পক্ষ থেকে যারা জাতীয় নির্বাচনে ভালো করতে পারেনি, পরাজিতদেরকে প্রশাসক মানে ওদের অনেক জায়গায় করা হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত হয়নি, এটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটার হয়তো একটা খারাপ ফলাফল আসতে পারে বিএনপির জন্য। আচ্ছা, আমরা এটি আমার শেষ প্রশ্ন, আমি আজকে আর লম্বা করবো না। আমরা দেখেছি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের দ্বিতীয় দিন, এবং এই নির্বাচনে আওয়ামী পন্থী কোনো আইনজীবী নির্বাচনে অংশ নিতে পারছে না। প্রায় 40 জন প্রার্থী ছিল, তাদেরকে নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। এবং এই যে বাতিল করার যে প্রবণতা, তারা নির্বাচনে প্রার্থী হতে পারছে না। তারা বলতেছে যে জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দাবির প্রেক্ষিতে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে তাদের জড়িত থাকার কারণে বাতিল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কেবল এখানে না, আমরা কিন্তু এর আগেও দেখতাম, আওয়ামী লীগ আমলেও দেখেছি যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ আমলেও এখানে বিএনপি কিন্তু জিতেছে, আমরা দেখেছি। এবং এই নির্বাচনটাকে আমরা সবাই খুব ভালো মনে করতাম। তো এই নির্বাচনের এই যে আওয়ামী লীগদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, সারা দেশেই এই ধরনের প্রবণতা ছিল। তো এই প্রবণতাটা আসলে কোন দিকে ইঙ্গিত করে? তাহলে আগামী যে নির্বাচনগুলো হবে, যেমন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন, সেখানেও কি এই একই কাজ হতে থাকবে? স্থানীয় সরকার নির্বাচন যদি নির্দলীয় ভাবে হয়, সেখানেও কি একই জিনিস হবে? অথবা যদি দলীয় ভাবে হয়, সেখানে কিন্তু কাউন্সিলর কিন্তু দলীয় ভাবে হয় না, নির্দলীয় ভাবে হয়, সেখানেও কি আমরা একই প্রবণতা দেখতে পাবো? এবং যদি সেটা দেখি, তাহলে সেটা কি বিএনপির জন্য ভালো কিছু হবে? এখানে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচনটা, এটা খুবই লাস্ট আওয়ামী লীগের আমলে ধারাবাহিকভাবে ভালো নির্বাচন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবেও ভালো নির্বাচন হচ্ছিল, কিন্তু সর্বশেষ দুইটা নির্বাচনটা আওয়ামী লীগ এটাকে একদম মানে পাল্টায় দেয়, এবং প্রতিদ্বন্দ্বীদেরকে মানে ভোট করতে না দেয়া, অনেক কেলেঙ্কারির এটা। এবং দেখলাম যে এই ব্যবস্থার হয়তো একটা পরিবর্তন ঘটবে, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সাথে, কিন্তু দেখলাম যে না, ওই শেখ হাসিনার ওই খারাপ জিনিসটাকে অব্যাহত রাখা হচ্ছে, এটা খুব দুঃখজনক। প্রেস ক্লাবের নির্বাচনটা আপনি জানেন মানে কেমন মানে হইতে পারে, কেন স্থগিত হয়ে গেল লাস্ট, এটা সেটা রহস্যজনক। এটা কোনো ভালো অ্যাটিচিউড মানে হয়নি প্রেস ক্লাবের ক্ষেত্রে। এবং এই খারাপ জিনিসগুলিকে নিয়ে চলার চেষ্টাটা কেন, যেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা বলি যে মানে এটা নির্বাচনটা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একদম নিরপেক্ষ সুষ্ঠু। এই কনসেপ্টটাই তো ছিল 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মূল উপজীব্য। তাহলে আমি এসে এখন কেন মানে একদম লোকাল লেভেলের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচনে আমি কেন এটা প্রতিষ্ঠা করতে পারছি না? এটা তো খুবই মানে অশনি সংকেত, খারাপ আলামত। এইটা যদি চলতে থাকে এটা খুব খারাপ হবে। পরে হবে কি, রাজনৈতিক দিক নির্দেশনা এবং ডিসিশনের উপর নির্ভর করে। এটা যদি না থাকে, তাহলে লোকাল পর্যায়ে যেটা হবে, পুলিশ প্রশাসন দেখবে যে ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং সে ওখানকার লোকালিও বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার চেষ্টা করবে। কারণ সেটা যদি সে না করতে পারে, তাহলে বলবে যে তুমি ব্যর্থ, তুমি কিসের ওখানে ডিসিএসপি হয়েছ। তো এই জন্য পলিটিক্যাল দিক নির্দেশনাটা খুব জরুরি, যে শেখ হাসিনার আমলে খারাপ কি কি হয়েছে এটা তালিকাভুক্ত করে ভালো কি বা তার বিপরীতে ভালো কি কি হবে, সেটা একটা সিদ্ধান্ত নেওয়া একটা মানে একেবারে খুবই জরুরি। এটা যদি এইভাবে চলতে থাকে, এটা তাহলে আর আওয়ামী লীগের সঙ্গে বর্তমান অবস্থা কেউ আর বলবে যে সবই তো এক, যে যা লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাগুলি কিন্তু সবাই বলতে থাকবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের কিন্তু এটা নিয়ে সবসময় আতঙ্ক ছিল যে নির্বাচনগুলি কেমন হবে। আমাদের এই আতঙ্কের কথা আমরা আওয়ামী লীগ আমলেও বলেছিলাম,
যে আপনারা যে কাজই করছেন তার বিচারের ভারটা জনগণের উপর ছেড়ে দিন, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন তারা কি করে। কিন্তু যদি জনগণের উপরে সেই আস্থাটা আপনারা না দেখাতে পারেন, যেটা আমরা বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচনে গত কয়েকদিন ধরে দেখছি, এটা যদি আপনাদের স্থানীয় সরকার নির্বাচন অথবা অন্যান্য পেশাজীবী সংগঠন অথবা জাতীয় জীবনে আমরা দেখতে থাকি, তাহলে আর কি পার্থক্য? সম্মানিত দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন। তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপ্পু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি, দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দেই। আমরা তাদের ব্যবহার করার জন্য মার্সিডিস, BMW সিরিজের গাড়ি দেই এবং অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তারা যাতে 5 স্টার হোটেলে বসে মিটিং করতে পারেন, এজন্য তাদের বাজেট বরাদ্দ থাকে। এটা রাষ্ট্রের মান মর্যাদার ব্যাপার। অনেক রাষ্ট্র খুব বড় হয়ে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ধরুন জার্মানি। তাদের যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে যদি রাস্তায় হাঁটেন, সাইকেলে করে যান, এটা তাদের জন্য মানে অতিরিক্ত সম্মান বয়ে নিয়ে আসে। যেভাবে আমাদের দেশের অতি ধনী যারা মানুষজন আছেন, তারা যদি কেউ রিকশায় চড়েন, সাধারণ হোটেলে খেতে যান, সাধারণ একটি জামা কাপড় পরেন, তাহলে তার সম্মান বৃদ্ধি পায়। কিন্তু নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার কোনো গাড়ি নেই, রিকশায় করে আপনি একটা ব্যবসা ডিল করার জন্য আমেরিকানদের সঙ্গে বসলেন, কিংবা ধরুন আপনি একজন ধনী মানুষের সাথে একটা বৈঠক করতে চান, সম্পর্ক করতে চান, ঠিক সেই সময়টাতে আপনার পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু সেখানে শালীন হতে হয়। একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষকে এই আভিজাত্যটা বজায় রাখতে হয় এবং এটা শো আপ করতে হয় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। আপনি যদি খুব বেশি উচ্চবিত্ত হয়ে যান, তাহলে সবাই যখন জানে যে এই লোক এই গ্রুপের মালিক, বসুন্ধরার মালিক এই গ্রুপ, ইস্পাহানি গ্রুপের মালিক, পার্টিজ গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক, তারা একটা লুঙ্গি পরে হাঁটলেও মানুষ মনে কিছু করে না, মনে করে যে না এদের আছে অনেক।
কিন্তু যে সকল মানুষের ফেজ নেই, লোকজন চিনে না জানে না, তাকে গাড়ি বাড়ি পোশাক আশাক দিয়ে বডিগার্ড দিয়ে তাদেরকে শো আপ করতে হয়। তো তদ্রূপ বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, সচিব হবেন, এবং বিদেশের সঙ্গে যখন তাদের কোনো বৈঠক হবে, সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে ওই ধরনের শিক্ষা দীক্ষা, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য সব কিছু দরকার। আর এজন্যই কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে, পোর্টফোলিওগুলো আছে, সেখানে যথেষ্ট যাকে বলা হয় আভিজাত্য বজায় রাখার চেষ্টা করা হয়। আপনি আইজির রুমে গিয়ে দেখেন, সেনা প্রধানের যে রুম গিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে যে আমেরিকার যে সেনাপ্রধান তার চাইতে আরও বেশি জাঁকজমকপূর্ণ। কারণ হলো এটা আমাদের দেশে দরকার, আদারওয়াইজ লোকজন বিদেশে যারা আছে তারা পাত্তা দেবে না। তো সেই অর্থে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনে আমরা সাজসজ্জা করি, আমাদের এখানে অনেক খরচ হয়। আমাদের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা অনেক সময় বিদেশে যান চিকিৎসা করার জন্য, কিংবা চার্টার প্লেনে করে যান। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেক্রেটারি, নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, সেখানে তারা কিভাবে এগুলোকে মূল্যায়ন করে, এটা আমরা বিচার বিশ্লেষণ করি না। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই দেশটি একটা উন্নত পর্যায়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে সেখানে এই আভিজাত্যগুলো দরকার রয়েছে। এগুলো যাতে আরও শানিত হয়, এদের মান মর্যাদা আরও যাতে বাড়ে, এই জন্য এই পদগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেখানে ভালো লোক নিয়োগ করা উচিত, জ্ঞানী লোক নিয়োগ করা উচিত, সম্মানিত লোক নিয়োগ করা উচিত। দিস ইজ প্রথম। আর সেকেন্ডলি হলো যে এই পোর্টফোলিওগুলোতে যে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এনশিওর করা উচিত, এবং কোনো অবস্থাতেই জাতিগতভাবে আমরা এই সকল পদে যারা আছে তাদেরকে অপমান আমরা করব না, করতে পারি না। তো সেই দিক বিবেচনায় আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি এসেছেন, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে গত 18 মাসে, অর্থাৎ ইউনূস জমানাতে যে অপমান করা হয়েছে, যে লাঞ্ছনা দেওয়া হয়েছে, যে গঞ্জনা দেওয়া হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এমন কোনো রাষ্ট্রপতি এশিয়াতে অপমানিত হয়েছেন গত 50 বছর আমার জানা নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই ভদ্রলোকটা একেবারে যেনতেন লোক না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, মানে জজিয়াতে এটা যখন তিনি জজ হিসেবে দায়িত্বরত থাকবেন, এটা একজন সচিব পদমর্যাদার পদ। সেখান থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেখাপড়া জানা এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চলে গেছে, উচ্ছেদ হয়েছে। এছাড়া তো আপনি আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। এখন তাকে আপনার পছন্দ নয়, আপনি তাকে জেলে নিতে চান, তাকে পদচ্যুত করেন, তাকে জেলে নিয়ে যান, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে রেখেছেন স্বপদে, তাকে তো মর্যাদা দিতে হবে, অসম্মান করা যাবে না। কিন্তু সেই অসম্মান, অমর্যাদা শুধু তাই নয়, তাকে ওই গারদের মধ্যে, বঙ্গভবন নামক যে রাষ্ট্রপতির বাসভবন, ওটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে। সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে যে প্রেশার দেওয়া হয়েছে, যে চাপ দেওয়া হয়েছে, যে তাপ দেওয়া হয়েছে, এতে করে এই লোকটি সেখানে হার্ট স্ট্রোক করে তিনি মারা যেতে পারতেন, এবং তার চিকিৎসা দরকার। এটা আমরা অনেক সময় ঠাট্টা করেছি, মস্কারা করেছি। ইভেন এইবারে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, অনেক মানুষ বলার চেষ্টা করছে যে কেন তার এখানে যাওয়ার দরকার, তো তিনি তো এখানে এই কাজগুলো করতে পারতেন। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা হয়ে গেল কি, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে, হাসপাতালদের মধ্যে যে কি বলবো, এটা দলবাজি এমন অবস্থা হয়ে গেছে যে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে মানুষের বিশ্বাস থাকে না। যেমন বেগম জিয়ার অসুখ ছিল, এখন তিনি তার পছন্দের, যেমন এভার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ঢাকা মেডিকেল সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, সেখানে তিনি নিতে রাজি ছিলেন না। এভার কেয়ারের চেয়ে ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি, যারা ডাক্তার আছেন তাদের যোগ্যতাও সীমাহীন। কিন্তু ওই যে বেগম জিয়ার একটা ভয় ছিল যে যদি সেই আওয়ামী লীগের কোনো ডাক্তার থাকে এবং সে চিকিৎসার নামে সেখানে অপচিকিৎসা করে, তো এই যে একটা ভয় এবং আতঙ্ক, এটা যখনই কোনো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তার যখন নিরাপত্তার প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো তার মধ্যে এসে যায়। তো এই সমস্ত কারণে কি হলো, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আছে, যাদের মনে হয় যে তাদের অনেক শত্রু রয়েছে এবং তারা অসুস্থ হয়ে গেলে, হাসপাতালে রোটিতে গেলে তার শত্রুরা এই সুযোগ নিতে পারে, এই ভয় সাধারণ মানুষের নেই।
আপনার আমার নেই, কিন্তু যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, বড় বড় এমপি, আবার জানাতেন এমপি না, বড় বড় এমপি, যাদের অনেক শত্রু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ইভেন তার অফিসে যেমন দেখা গেল হাজার কোটি টাকার ব্যবসা, তার পার্টনার আছে, তাকে মেরে ফেলতে চায়, তখন সে করে কি, সিঙ্গাপুর চলে যায়, অন্য একটা দেশে চলে যায়, যেখানে তার একটা বিশ্বাস থাকে যে এখানে যে অস্ত্রোপচারের যে অস্ত্র, সেখানে বিষ মাখানোর সাধ্য স্বয়ং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও নাই, লাইক সিঙ্গাপুর, লাইক ব্যাংকক, লাইক ইউএসএ, লাইক ইউকে, এই সমস্ত দেশে। ফলে এই যে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায়, এটার কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। চিকিৎসা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো সেদিক থেকে রাষ্ট্রপতি যখন ইংল্যান্ডে গেলেন, তখন সবাই ঠাট্টা করেছেন, মস্করা করেছেন যে কি দরকার ছিল একটা আবর্জনাকে টানার, শেখ হাসিনার একটা আবর্জনা, সেটাকে আমরা এখনো মাথায় করে ঘুরছি। কিন্তু যখন সেখানে চিকিৎসা করার পরে দেখা গেল যে ইংল্যান্ডের হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়েছে, এবং সেই হার্টের ব্লক নিয়েই তিনি এতদিন এই দুর্বিষহ জীবনযাপন করছেন বঙ্গভবনের মধ্যে। যদি ধরুন যখন বাইরে এনসিপির লোকজন, ইনকলাব মঞ্চ, অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে, তারা রাষ্ট্রপতির ওই রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল, ঠিক ওইরকম অবস্থায় যাদের হার্টের ব্লক আছে, কিংবা যাদের ব্লকের অপারেশন হয়েছে, হার্ট অপারেশন হয়েছে, যাদের পেস মেকার লাগানো আছে, এরকম একজন মানুষ হিসেবে যদি আপনি আমার এই জিনিসটি দেখেন, একবার একটু কল্পনা করেন তো, এরকম অবস্থায় আপনি পড়লে আপনার কেমন লাগতো? এখন আপনি যত খারাপ হন না কেন, কিন্তু আপনার তো স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততির সব কিছু আছে, যারা আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো কাজেই এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে, সেই ভালোবাসার মানুষগুলোকে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, প্রশ্রয় দিতে হয়, সেই ভালোবাসার মানুষজন আপনার অবর্তমান আপনাকে নিয়ে কাঁদবে। পৃথিবীর সবচেয়ে ডাকাত যে মানুষটি, তারও স্ত্রী তার জন্য কাঁদে, তার স্ত্রী তাকে নিয়ে ভালোবাসে। তদ্রূপ রাষ্ট্রপতির যারা সন্তান আছেন, নাতি আছে, পুতি আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তো তাদের কাছে তো তিনি রাষ্ট্রপতি নন, তিনি একজন চুপ্পু, তিনি একজন মানুষ। সেই মানুষটি সেই বুকের ব্যথা নিয়ে, ব্যাম নিয়ে এই 2 বছর যাবৎ সে কার্যত বন্দি অবস্থায় ছিল ইউনূস সাহেবের জমানাতে। এখন এটা কি তার নিয়তির ফল বলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নিষ্ঠুরতা বলবেন, অভদ্রতা বলবেন, নাকি আমাদের বাঙালি জাতির যে চিরাচরিত কালচার, সেই চিরাচরিত কালচার অনুযায়ী আমরা সবসময় মানুষকে যাকে বলা হয় ছোট করি, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাই, মানুষকে গালাগাল করে আনন্দ পাই, সেই রকম। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এসেছেন। এটি কোনো সার্বজনীন অনুষ্ঠান ছিল না, না ছাত্রদলের কোনো প্রোগ্রাম, না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঠিক ওইরকম কোনো প্রোগ্রাম, বা সার্বজনীনভাবে তাকে বরণ করে নেওয়ার মতো যে একটা অবস্থা, ওটা হয়নি। আংশিক একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি কিছু হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন, তার শিক্ষামন্ত্রী ছিল এবং ছাত্রদলের যারা নেতৃবৃন্দ ছিল। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই ভ্রমণটি আমি প্রথমে বলে নিই, এটি সর্বাঙ্গীন সুন্দর হয়নি, এবং এটির যে প্রতিক্রিয়া আগামী রাজনীতিতে নেতিবাচক হবে, এবং এতে করে প্রধানমন্ত্রীর যে সম্মান মর্যাদা বাড়েনি। কেন বাড়েনি সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট বলে নেই। এই বিশ্ববিদ্যালয়ে কখনোই আইয়ুব খান ঢুকতে পারেনি, মোহাম্মদ আলী জিন্না এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এবং এই বিশ্ববিদ্যালয়ে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে 52 ভাষা আন্দোলন, এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে সেই 52 ভাষা আন্দোলনের পর এই যে রাজনীতির অবস্থা অস্থিতিশীল হলো, ওটা আর পাকিস্তান পুরো জমানাতে নিয়ন্ত্রণ করা যায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খুব কাছাকাছি গভর্নর হাউস, কিন্তু গভর্নর কখনো টিএসসির ধারে কাছে আসতে পারেনি, না মুনায়েম খান না আজম খান, কেউ পারেননি। ইয়াহিয়া খান, টেক্কা খান, আইয়ুব খান কেউ পারেননি। ওই বিশ্ববিদ্যালয় চত্বর, যে চত্বর থেকে বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছে, সেই বঙ্গবন্ধু সেই বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে যেতে পারেননি। প্রোগ্রাম ছিল 15 আগস্ট তারিখে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেবে। তিনি ছিলেন সেই দিন পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে গালাগাল করত, যদিও তিনি বিশ্ববিদ্যালয় থেকে আইনি ডিগ্রি নিয়েছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অগ্রদূত ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তারা বলতেন যে এ লেখাপড়া জানে না, অশিক্ষিত, মূর্খ। প্রকাশ্যে এই সমস্ত কথা প্রফেসর আহমেদ শরীফ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা বলতেন। এটি তার আতে ঘা লাগতো। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত হতে চাচ্ছিলেন, এবং সেই ডেট 1975 সনের 15 আগস্ট ছিল, কিন্তু তিনি সেটা আর ধারণ করতে পারেন নাই। তো যেটা বলছিলাম যে এর ফলে কি হলো, যে জিয়াউর রহমান সাহেব আসলেন। জিয়াউর রহমান সাহেব ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করলেন, গেলেন এবং অপমানিত হয়েছেন, ভীষণভাবে অপমানিত হয়েছেন। এরপরে ছাত্রদল হলো, ছাত্রদলের হাতে অস্ত্র আসলো। এরপরে সেই হিজবুল বাহার নামক একটা জাহাজে করে সেই মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি নৌবিহারে গেলেন। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভিষেক নিয়ে পরবর্তীতে যা কিছু আছে, ওটা বিএনপিকে এখনও সেই যে নিরু অভি এদেরকে রিক্রুট করা, তারপরে সে হিজবুল বাহার বা এরকম একটা যে হজের জন্য তৈরি করা একটা বিলাসবহুল জাহাজ ছিল, সেই জাহাজ বা রাষ্ট্রীয় জাহাজ, সেই জাহাজে করে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদেরকে নিয়ে ঘুরছেন, এটা এখনো পর্যন্ত বিএনপির যে গ্লোরিয়াস টাইম, সেই গ্লোরিয়াস টাইমের মধ্যে নেতিবাচক আছে। এরশাদের জামানত এরশাদ প্রাণান্ত চেষ্টা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সৌভাগ্য হয়নি। পরবর্তীতে 91 থেকে যে দল ক্ষমতা আসছে সেই দল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে ওই বিশ্ববিদ্যালয়ের চত্বর আপন করে নেয়নি। শান্তিপূর্ণভাবে সেই প্রধানমন্ত্রী সেখানে যাবেন এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এইবার যেটা হলো, সেখানে একটা বিরূপ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গেলেন। সেখানে ডাকসু, নির্বাচিত ডাকসু, সে ডাকসু হয়তো আমন্ত্রণ পায়নি, অথবা আমন্ত্রণ পাওয়ার পর তারা আসেনি। এটি এই নির্বাচনের মানে এই অনুষ্ঠানের সবচেয়ে একটা বড়, যাকে বলা হয়, কালো দিক। যদি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচিত নেতৃবৃন্দ তাদেরকে হজম করতে না পারেন, তাদেরকে নিরাপদ মনে করতে না পারেন, তাদেরকে পাশে বসিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে এটা কিসের গণতন্ত্র? যে মামদানি, জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, অকথ্য ভাষায় ট্রাম্পকে গালাগালি করল। আবার সময়ের প্রয়োজনে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মামদানি হাতে হাত ধরে তারা বসলো, কথা বলল। এটাই কালচার। এখন যারা ডাকসুতে আছেন অনেকের ব্যাপারে অনেক আপত্তি আছে, অনেকের ব্যাপারে অনেক ট্রল আছে, কিন্তু এ কথা সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা, যাকে বলা হয়, নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী একটি নির্বাচন। সেই নির্বাচনে যারা বিজয়ী হলেন তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নেই। 2 নম্বর হলো যে আগে যারা ডাকসুতে খুব জনপ্রিয় ছিলেন, যেমন আখতারুজ্জামান ছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন, এমনকি ভিপি নুরুল হক নুরু ছিলেন, তারা তো এখন সরকারি দলে আছে। সবাইকে নিয়ে যদি প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি করতেন, এটি একটা ইতিহাস তৈরি হতো। কিন্তু সেটি না করে তিনি যেভাবে একটি খণ্ডিত অনুষ্ঠান করলেন, এটি আগামীতে তার জন্য, তার দলের জন্য, ছাত্র দলের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে না। দ্বিতীয়ত হলো, যেখানে ক্লেম করা হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ভর্তি পরীক্ষা না দিয়ে। এখানে মোটামুটি বেগম খালেদা জিয়ার অনুরোধে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ সম্মানে, মর্যাদায় জনাব তারেক রহমান সাহেবকে ভর্তি করানো হয়েছিল। তিনি অন্য সাধারণ মানুষের মতো ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হননি। 2 নম্বর হলে তিনি এখানে ক্লাসে নিয়মিত অন্য ছাত্রের মতো ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন, এরকম কোনো নজির নেই। ওই বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে যারা পড়েছেন কেউ বলতে পারবে না যে এই ক্লাসে আমি আর প্রধানমন্ত্রী পাশাপাশি বসেছি, এরকম কোনো লোক নাই।
তবে হ্যাঁ, তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন, সেই ডিপার্টমেন্টে তার 2-4 জন বন্ধুবান্ধব যদি থাকতো, তারা যদি সেই অনুষ্ঠানে স্মৃতিচারণ করতেন যে না ঠিক আছে উনি ভর্তি হয়েছিলেন, ক্লাস করেননি বা একদিন ক্লাস করেছেন, আমার পাশে বসেছিলেন, আজ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমি খুব গর্বিত, এটা আরও সর্বাঙ্গীন সুন্দর হতো। কিন্তু যখনই কিছু ছেলে, কিছু মেয়ে, কিছু ছাত্র, কিছু ছাত্রী, যেমন রাস্তায় দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিছু একেবারে বালক বালিকা, তারা তারেক রহমান বলে স্লোগান করছে, দেখেই মনে হচ্ছে এটা একটা সাজানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলে মেয়ে তারা তারেক রহমান সাহেবকে মনে করছেন আমাদের ভাই, আমাদের সতীর্থ, দেখেই মনে হচ্ছে একটা সাজানো জিনিস। এই জিনিসগুলো ভালো হয়নি। আর এটা আসলে উনি যাকে বলা হয় এত বিপুল ভোট পেয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাত্র 70 দিন হলো ক্ষমতায় এসেছেন, তার কেন এই অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সময়টাতে এভাবে যেতে হবে? পুরো বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন, পুরো বিশ্ববিদ্যালয়ে এটা হবে একটা যাকে বলে গণসংবর্ধনা, বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এটা একটা যাকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট একটা সিদ্ধান্ত নেবে, সিনেটের এখানে যাকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের যে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, এমনকি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রিও দিতে পারত, কোনো সমস্যা ছিল না, ডাকসু তাদের সঙ্গে থাকতে পারতো। এটা এত সুন্দরভাবে সেলিব্রেট করা যেত, সেই সেলিব্রেশন না করে আমরা কেবলই মাত্র একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেখানে নিয়ে গেলাম। এখন প্রধানমন্ত্রী আগে একটা কথা উনি বলেছেন, আমি এই কথাগুলো মানে পার্সোনালি মানে কাউকে বলা বা ছোট করা বড় করার জন্য নয়। প্রধানমন্ত্রী হলেন একটা ইনস্টিটিউশন, অনেকগুলো মানুষের কম্বিনেশন একজন প্রধানমন্ত্রী। তার ভাষণ লেখার জন্য বহু মানুষ আছে, তার খাদ্য তালিকা পরীক্ষা করার জন্য বহু মানুষ আছে, আরও অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এবং যাতে করে আমরা মানে যারা প্রধানমন্ত্রীর আশেপাশে আছি এমন কোনো কাজ করব না যাতে করে প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ণ হয়। প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনার আগে তার মা খুব অসুস্থ ছিলেন, সারা দেশ যখন সিসি করছিল যে একই ধরনের সন্তান, এখন তো তার দেশে আসার কোনো সমস্যা নেই। তারপর তার মা অসুস্থ, হাসপাতালে মৃত্যুশয্যায় মানে নিয়ে সারা বাংলাদেশ সেটা নিয়ে কিন্তু সিসি হয়েছিল। তখন তিনি কিন্তু একটা সত্য কথা বলেছিলেন যে বাংলাদেশে আসাটা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। তার এই সত্য ভাষণ বেশিরভাগ মানুষ পছন্দ করেছিল, অনেকে সমালোচনা করেছিল, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এটাই বাস্তবতা। আবার তিনি যখন এলেন তখন সবাই ধরে নিল যে তার পথের বাধাগুলো দূর হয়ে গেছে। আবার তিনি এখন যে রাজপথ দিয়ে যাচ্ছেন, তিনি গাড়ি চালাচ্ছেন, তিনি পথের দুপাশে তাকে যে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়াচ্ছেন, পথের মাঝে তাকে গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করা হচ্ছে, অনেকের সঙ্গে তিনি সেলফি তুলছেন, অনেক শিশুর আবদার তিনি নিচ্ছেন। এই জিনিসগুলো একজন প্রধানমন্ত্রীর জন্য, একজন তারেক রহমানের জন্য, বিএনপির জন্য কতটা লাভজনক, অথবা এটি আসলে আদৌ দরকার আছে কিনা, বা এই জিনিসগুলো সঠিক কিনা, এই বিষয়গুলো কিন্তু যাকে বলা হয় আমাদের মাথায় রাখতে হবে। খুব যাকে বলে দুঃখ ভারাক্রান্ত, কিন্তু আমাদের ক্ষমতার চেয়ারটা কিন্তু ভালো নয়। আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদে যারা আছেন, প্রথম থেকে আপনি চিন্তা করেন, খন্দকার মোশতাক, তাজউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। এরপরে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান, এরশাদ, কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, কারোর ক্ষমতা পরবর্তী জীবন স্বাভাবিক যায়নি। এত কষ্ট, এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা এই প্রধানমন্ত্রীদেরকে এখন মানে খালেদা জিয়াকে শেষ পর্যন্ত তাকে ভোগ করতে হয়েছে, আর শেখ হাসিনাকে এখন করতে হচ্ছে। কাজী মাত্র 70 দিনের প্রধানমন্ত্রী, তার জীবন যে একেবারে সম্রাট আকবরের মতো হবে, তার জীবন যে আওরঙ্গজেবের মতো হবে, এটা সম্ভব।
তার জন্য নবরত্ন লাগবে, জ্ঞানী গুণী লোক লাগবে, প্রধানমন্ত্রীকে বারণ করার মতো গার্ডস আলা লোক লাগবে যে ইউ ক্যানট ডু ইট, আপনি কাজ করতে পারেন না। জাস্ট আপনি ধরেন বেগম জিয়ার কয়েকজন লোক ছিলেন, যেমন সাইফুর রহমান সাহেব ছিলেন। আমি ব্যক্তিগতভাবে সাইফুর রহমানের একটা কথা বলবো। আর একটা হলো কামাল সিদ্দিকী সাহেব ছিলেন। তো কামাল সিদ্দিকী সাহেব তার চিফ সেক্রেটারি ছিলেন। গাড়িতে বেগম খালেদা জিয়া যখন যেতেন তার পাশে কেউ বসতেন, বেগম জিয়ার অত্যন্ত প্রিয়জন। তিনি একদিন প্রকাশ্যে বললেন যে ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কামাল সিদ্দিকী এখনো জীবিত আছেন, আপনি পাশে যাকে বসিয়ে নিয়ে যাতায়াত করেন, এটা দেখতে ভালো লাগে না, লোকজন মন্দ বলে। এরপর থেকে সেই লোকটিকে আর তার গাড়িতে উঠতে দেওয়া হয়নি। এই কারণে বেগম জিয়া এত বড় হয়েছেন। সাইফুর রহমানের কথা বলি। সাইফুর রহমানের আন্ডার একটা প্রতিমন্ত্রী ছিল, অনেক দিন হয়ে গেছে, সাইফুর রহমান জানেও না। তো একদিন লিফট দিয়ে নামতেছে, নামার পরে সেই ভদ্রলোক, শাহ আবুল হোসেন বোধহয় নাম, সে তাকে সালাম দিল, সাইফুর রহমান সাহেবকে সালাম দিল। দেওয়ার পর সে বললো যে স্যার, বলে তুমি কে? বলে আমি তো এমপি, অমুক এলাকার এমপি। ও ভালো ভালো ভালো, তা কি করতেছে এখন? বলে স্যার আমাকে তো মন্ত্রী বানানো হয়েছে। তো বলে আরও ভালো আরও ভালো, তো কোন মন্ত্রণালয়ে আসো? তো বলে স্যার আমি আপনার মন্ত্রণালয়ে আছি। তখন সে বললো খালেদা জিয়ার যে কি হয়েছে আল্লাহই জানে। এই ছিলেন সাইফুর রহমান। এখন বলেন তো, এই যে সাইফুর রহমান যে সত্য কথা বলতেন, বেগম জিয়ার কাছে কি তার গুরুত্ব কম ছিল? তারেক রহমান সাহেবকে তো তিনি প্রকাশ্য ওই সময়টাতে অনেক কথা বলেছেন যে যাও তুমি আর তোমার মাই চালাও এই রাষ্ট্র, আমাদের দরকার নেই, আমাদেরকে বাদ দাও। কিন্তু সাইফুর রহমানকে বাদ গেছেন? তিনি তার আপন যোগ্যতা বলে, কর্তৃত্ব বলে তিনি সেখানে ছিলেন। একইভাবে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বলেন তো কয়জনকে তালাক মানে মানে দাবিদারি করেছেন? তো সেই দিক থেকে বিএনপিতে, আওয়ামী লীগে বহু লোক ছিল যারা প্রধানমন্ত্রীকে মুখের উপর কথা বলতেন। দেখেন এই যে এখন জাহাঙ্গীর কবির নানক, অনেকে নানক সাহেবের বিরুদ্ধে নেতিবাচক কথা বলতে পারে। আপনি মানে মানে আমি নিজের সাক্ষী। এই যে দিয়ে 2000 মানে কি বলবো, প্রথম কোটা বিরোধী আন্দোলন হলো, এটা সেই 2012 সনের দিকে শাহবাগ ব্লক করে রাখলো জাহাঙ্গীর কবির নানক। আমরা তখন মিটিংয়ে ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে। তিনি সেখানে ঢুকলেন, রেগে মেগে অস্থির। গিয়ে তিনি সরাসরি বললেন যে আপা এইভাবে চলতে পারে না, পুরো শাহবাগ বন্ধ হয়ে রয়েছে, এই ঘটনা এই ঘটনা। তো শেখ হাসিনা তাকিয়ে রইলেন, কি হয়েছে? তো বলে যে এরকমভাবে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে 2012 সালে। তো উনি একই কথা বলেন যে এই রাজাকারের বাচ্চা কাচ্চারা এগুলো করতেছে, বাদ দাও, করুক, দেখি কি করতে পারে। তখন আমি বললাম, ইমাম সাহেব বসা, আমি বললাম যে আপা ওরা যে দাবি করতেছে সেই দাবি ন্যায্য। উনি একটু স্টপ হয়ে গেলেন, বলে কেমন ন্যায্য? তখন আমি তাকে বুঝালাম। বলে তাই নাকি? ইমামকে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ প্রথমে যে দাবিটা এসেছিল, আন্দোলনটা শুরু হলো যে কোটা, বিসিএস এর যে কোটা, সেই কোটাটা প্রিলিমিনারি থেকে হবে। তা আমি বললাম যে আপা রিটেন থেকে কোটা হোক সেটা আলাদা কথা, সেটা না, প্রিলিমিনারি থেকে যদি কোটা হয় তো এখানে কোনো মেধাই থাকতেছে না। এটা প্রধানমন্ত্রী জানতেন না। সঙ্গে সঙ্গে তিনি ইমামকে ধমক দিলেন এবং বললেন ওদের দাবি মেনে নাও, 1 মিনিটে সলভ। তো সেদিন যদি সেই জাহাঙ্গীর কবির নানক ওইভাবে না বলতেন, আর আমি ওখানে আমার মতো একজন ইয়াং এমপি যদি ওইভাবে প্রধানমন্ত্রীকে না বলতাম, তাহলে ইতিহাস ভিন্ন হতে পারত। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলছি আপনি এই বিষয়টা নিষ্পত্তি করে ফেলেন না, নিষ্পত্তি করে ফেলেন। তো উনি অনেকটা ঠান্ডা হয়ে গেলেন, কেউ আমাকে সমর্থন করলো না। অন্তত 20 জন সে প্রধানমন্ত্রীর রুমে আওয়ামী লীগের যারা লোকজন ছিল, তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেঈমানের বাচ্চা ঠাচ্চা সব ইত্যাদি বলে ফেললেন। যে একজন লোক সেদিন জাস্ট ডিপ্লোম্যাটিক হতেন, তাকে বোঝাতেন, তাহলে আজকের ইতিহাস রচিত হতো না, ভিন্ন একটা ইতিহাস। আজ বাংলাদেশ আমেরিকার খপ্পরে পড়েছে, আজ বাংলাদেশ আমেরিকার যে শৃঙ্খলের মধ্যে পড়ে গেছে, এই পরিস্থিতি সেদিন তৈরি হতো না। কাজেই আমি মনে করি যে তারেক রহমান সাহেবের একেবারে মাত্র 70 দিন, আমরা তাকে নিয়ে যে কাজগুলো করছি, যারা সমালোচনা করছি খুব বেশি সমালোচনা করছি, যারা ভয় দেখাচ্ছি বেশি ভয় দেখাচ্ছি, যারা খুব আদর করছি তাকে মহামান্য বানানোর চেষ্টা করছি। তিনি আসলে তারেক রহমান। তার বয়স 60-62 বছর, তার একটা নির্দিষ্ট লেখাপড়া আছে, তার একটা নির্দিষ্ট সফলতা আছে।
তিনি ব্যবসা করার চেষ্টা করেছিলেন, লঞ্চ ব্যবসা করার চেষ্টা করেছিলেন। তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিয়ে তিনি ওয়ান কম্পোজিট দেওয়ার চেষ্টা করেছিলেন, ডান্ডি ডাইং দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মামার সাথে তার ব্যবসা ছিল সেই যে মার্শাল ডিস্টিলারিজ। এই ব্যবসাগুলো লাভজনক ছিল? তিনি সফল হয়েছিলেন না ব্যর্থ হয়েছিলেন? তিনি একজন ছাত্র ছিলেন, তিনি কেমন ছাত্র ছিলেন? এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে, এগুলো ইতিহাস তো। আপনি রাতারাতি যদি একজন লোককে বলেন যে এই লোক জেব বেফোস, এই লোক ইলন মার্কসের মতো, মানে যাকে বলা হয় সফল, এই মানুষ যাকে বলা হয় সেই বিশ্বের সবচেয়ে সেরা ধনী যে এখন আছেন, একসময় ছিলেন যেটা মাইক্রোসফটের বিল গেটস, তারেক রহমানকে যদি বলা হয় যে বিল গেটসের মতো সফল, তাহলে সবাই বলবে তাহলে ডান্ডি ডাইংয়ের খবর কি, সেখানকার লোনগুলোর খবর কি, সোনালী ব্যাংকে কত টাকা ঋণ ছিল। যে লোক একটা প্রজেক্ট চালাতে পারে না, রাষ্ট্রের ক্ষমতায় থেকে যে লোক একটা প্রজেক্ট চালাতে পারে না, সে রাষ্ট্র চালাবে কি করে? মানুষের মুখগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি তাকে মানে সমাবর্তী অনুষ্ঠান, যেমন দেখা গেল যে স্টিভ জবস, তিনি স্ট্যানফোর্ডের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি স্ট্যানফোর্ডের ড্রপ আউট ছিলেন তারেক রহমান সাহেবের মতো। ওখান থেকে তার একসময় মনে হলো যে লেখাপড়া করে কোনো লাভ হবে না, ড্রপ আউট। তো সেই স্ট্যানফোর্ড তাকে সেই একটা অনুষ্ঠানে, সমাবর্তী অনুষ্ঠানে থেকে চিফ গেস্ট করলো। এখনও সেটা ভাইরাল, ওয়ান অফ দ্য বেস্ট স্পিচ। তো সেই ক্ষেত্রে স্টিভ জবস, যিনি যাকে বলা হয় অ্যাপেলের প্রতিষ্ঠাতা, তো তিনি কথা বলতে পারেন বিকজ তিনি অ্যাপেলের মতো একটা জিনিস প্রতিষ্ঠা করেছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যিনি এই বিল গেটস, তিনিও ইউনিভার্সিটির ড্রপ আউট, কিন্তু তিনি বলতে পারেন তিনি সফল হয়েছেন, তিনি সফল হয়েছেন। এখন তারেক রহমান সাহেবকে আপনারা যে গ্লোরিফাই করবেন, তার আগে এই জায়গাটাতে দেখেন যে হি ওয়াজ দ্য বেস্ট, হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ওয়াজ দ্য বেস্ট বিজনেসম্যান, হি ওয়াজ দ্য বেস্ট পলিটিশিয়ান। এই জিনিসগুলোতে আপনি যতক্ষণ না পর্যন্ত ইতিহাস রচনা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তো ইতিহাসের কিংবদন্তি কাউকে বানাতে পারবেন না। জিয়াউর রহমানকে পেরেছেন, এর কারণে জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন। পেরেছেন তিনি মুক্তিযুদ্ধে এত সেক্টর কমান্ডার ছিলেন, কারো মুখ দিয়ে তো স্বাধীনতার ঘোষণা বের হয়নি, তিনি পেরেছেন। দেশ যখন ক্রান্তিকালে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তিনি সেখানে সেই 7ই নভেম্বরের নেতৃত্বে গিয়ে এসেছিলেন সাহস করে। তিনি তো এগুতে নাও পারতেন, তিনি তো এখন জেনারেল ওয়াকারের মতো, জেনারেল আজিজের মতো বসে পায়ের উপর বসে বসে থাকতে পারতেন। তো জেনারেল আজিজ বলেন, জেনারেল ওয়াকার বলেন, আইকেবি, ইকবাল করিম ভূঁইয়া, ক্ষমতা এদের পায়ের কাছে তো গড়াগড়ি করছে। সেনাবাহিনীর অনেক লোক এদের হাতে পায়ে ধরছে, কিন্তু এদের সাহস হয়নি। কিন্তু জিয়া রহমানের তো সাহস হয়েছিল, এই জন্য সে কিংবদন্তি। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতা, মাত্র 3.5 বছরের রাষ্ট্র ক্ষমতা, সব কিছু কোর্স অফ অ্যাকশন চেঞ্জ করে দিয়েছেন, ফলে ইতিহাস তাকে স্মরণ করছে। আগে তারেক রহমানকে কিংবদন্তি বানান, তার অতীতের কোনো কিছু জিনিস নিয়ে তাকে কিংবদন্তি বানাতে পারবে না। কিংবদন্তি বানাতে পারবে না এখন, আজকে থেকে তিনি ক্ষমতায় গ্রহণ করেছেন, আজকে থেকে তিনি ভালো যে কাজগুলো করবেন সেইটাকে দিয়ে আপনি তাকে কিংবদন্তি বানাতে পারবেন। নাটক দিয়ে, সিনেমা দিয়ে আপনি কখনো তাকে বানাতে পারবেন না। তো সেই অর্থে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জিনিসটি, এটা আমি একটা ডিসেন্ট, মানে যাকে বলে ভার্বাল নোট দিয়ে রাখলাম যে আগামীতে এই জিনিসটি বিএনপির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।